ক্যাথোড রশ্মি পরীক্ষা বা ক্যাথোড রে এক্সপেরিমেন্ট নিয়ে আমরা এখন জানবো। তো এটা জানার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডে নামক একজন বিজ্ঞানী ছিলেন এবং তিনি আসলে সর্বপ্রথম বিভিন্ন ধরনের আধান বা চার্জের নেচার বা প্রকৃতি নিয়ে কাজ করেন এবং এক্ষেত্রে তিনি প্রথম ক্যাথোড রে ডিসচার্জ টিউব বা বলা যায় একটা নির্দিষ্ট টিউবকে ব্যবহার করেন, যেটার মাধ্যমে তিনি ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা করে থাকেন এবং এই এক্সপেরিমেন্টের মাধ্যমে বেসিক্যালি তিনি বের করার চেষ্টা করেন ইলেকট্রনটা কেমন, ইলেকট্রনের প্রকৃতি কেমন ইত্যাদি সব জিনিসপত্র। তো এখন আমরা যদি এই এক্সপেরিমেন্টটা সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের বুঝতে হবে আসলে ক্যাথোড রে টিউবটা কেমন। ক্যাথোড রে টিউবটা হচ্ছে দেখতে অনেকটা এমন এবং এই টিউবের মধ্যে বেসিক্যালি আমাদের নির্দিষ্ট পরিমাণ গ্যাস থাকে এবং এই গ্যাসের যে প্রেশার বা চাপ সেটা কিন্তু কম রাখা হয়। তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা টিউব দেওয়া এবং এই টিউবটা হচ্ছে একটা গ্যাস টিউব, তার মানে ভেতরে আমাদের নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে এবং এটা কি গ্যাস সেটা কিন্তু আমরা আস্তে আস্তে জানবো পরবর্তীতে। তো এখন কি করা হয় যে এই টিউবের মধ্যে একটা ভ্যাকিউম পাম্প থাকে। ভ্যাকিউম পাম্প মানে হচ্ছে কি আমরা চাইলে এই পাম্পের মধ্যে দিয়ে মানে পাম্পের মাধ্যমে এই টিউবের ভিতরে গ্যাস ঢোকাতে পারি অথবা প্রয়োজন মতো গ্যাসটাকে বের করে আনতে পারি এবং এক্ষেত্রে আমাদের এই গ্লাসের টিউব মানে যেটাই বলি না কেন এটা কিন্তু গ্লাসের টিউব হিসেবে কাজ করে, কেননা ভেতরে কী ঘটছে না ঘটছে সব কিছু কিন্তু বাইরে থেকে দেখা যায় এই টিউবে। তো এই টিউবের দুইটা প্রান্তে দুইটা ইলেকট্রোড থাকে বা তড়িৎদ্বার থাকে, যাদের একটা থাকে হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে, আরেকটা থাকে হচ্ছে ব্যাটারি পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত। তো যে প্রান্তটা পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যানোড, আর যে প্রান্তটা ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে আমরা যে টিউবটা দেখতে পাচ্ছি এই টিউবের মধ্যে ব্যাটারি প্রান্তে একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, মানে উচ্চ বিভব অ্যাপ্লাই করা হয়। তো এই উচ্চ বিভবটা মোটামুটি 10⁴ ভোল্টের কাছাকাছি হয়ে থাকে। তো এত উচ্চ বিভব যখন অ্যাপ্লাই করা হয় তখন যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের ক্যাথোডটা টোটালি নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যায়, যেহেতু সমস্ত ইলেকট্রন আমাদের এখানে এসে ভিড় করছে, এবং অ্যানোডটা টোটালি পজিটিভ চার্জে চার্জিত হয়ে যায় বা বলা যায় অ্যানোডের প্রান্তটা টোটালি পজিটিভ থাকে। এখন খেয়াল করো আমাদের এই ক্যাথোড টিউবের ভিতরে যখন কোনো গ্যাস থাকে না তখন কিন্তু কোনো ঘটনা ঘটে না। দ্যাট মিনস ইলেকট্রনগুলো আসলে এই ক্যাথোডের কাছে জাস্ট কি বলবো যে একই সাথে থাকে, তারা কাছাকাছি থাকে এবং কোনো ইলেকট্রন কিন্তু ভেসে বেড়াতে পারে না আমাদের এই শূন্য মাধ্যম দিয়ে। বাট যখনই আমি এর ভেতরে কিছু গ্যাসকে রাখবো তখন ক্যাথোড টার্মিনালে যে হাই পটেনশিয়াল তৈরি হয়েছে ইলেকট্রনের জন্য, মানে ইলেকট্রনের জন্য আসলে লো পটেনশিয়াল তৈরি হয় আর পজিটিভ চার্জের জন্য হাই পটেনশিয়াল তৈরি হয়, যেটা আমরা স্থির তড়িৎ বা চলতড়িতে দেখে এসেছি। বাট তোমরা একটু মনে করতে পারো আমাদের ক্যাথোড টার্মিনালে ইলেকট্রনের ডেন্সিটি বা ঘনত্ব অনেক বেশি পরিমাণে থাকে আর অ্যানোড টার্মিনালে ইলেকট্রনের ডেন্সিটি অনেক কম পরিমাণে থাকে। তখন হয় কি মাঝখানে যে গ্যাসটা আমরা দিয়েছি এই ক্যাথোড রে টিউবের ভেতরে, এই গ্যাসটাকে তখন আয়নিত করে ফেলে আমাদের এই ইলেকট্রনগুলো। অর্থাৎ আমি যদি কথার কথা ধরি আমাদের এখানে গ্যাস হিসেবে আমি হাইড্রোজেনকে রেখেছি, তো ইলেকট্রন করে কি ইলেকট্রনটা এই হাইড্রোজেনটাকে আয়নিত করে ফেলে। কিভাবে করে ফেলে? এই যে হাইড্রোজেন গ্যাসটা আমি রাখলাম 10⁴ ভোল্ট কিন্তু অনেক বেশি পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে বা বিভব পার্থক্য তৈরি করে। তো এই বিভব পার্থক্যের জন্য আমাদের H2 যেটা সেটা আসলে 2H এ কনভার্ট হয়। পরবর্তীতে এই 2Hটা ভেঙে দিয়ে 2H+ এবং 2 ইলেকট্রন তৈরি করে। তো এই যে এখানে আমাদের হাইড্রোজেন গ্যাসটা এত উচ্চ বিভবের জন্য ভেঙে দুইটা ইলেকট্রন তৈরি করলো, এই ইলেকট্রনটাই তখন ক্যাথোড টার্মিনাল থেকে বা ক্যাথোডের তড়িৎদ্বার থেকে সরাসরি অ্যানোডের তড়িৎদ্বারের দিকে যায়, যেটা আমরা এখানে ছবির মধ্যে দেখিয়েছি। তোমরা যদি দেখো তাহলে এই যে ডট ডট দিয়ে কিছু লাইন টানা আছে, এই লাইনগুলি হচ্ছে আসলে ইলেকট্রনের প্রবাহ, যারা আমাদের গ্যাসটাকে আয়নিত করার মাধ্যমে চলে গিয়েছে ক্যাথোড টার্মিনাল থেকে অ্যানোড টার্মিনালের দিকে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন আয়ন কই যাবে? আসলে আমরা তো জানি যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাই আমাদের এখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, আরেকটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনগুলো সরাসরি অ্যানোডের দিকে যায়, কেননা অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, এখন যেহেতু তুমি ব্যাটারির পজিটিভ টার্মিনাল অ্যানোডের সাথে যুক্ত করেছ, আর পজিটিভ যে হাইড্রোজেন আয়নগুলো আছে এরা বেসিক্যালি আমাদের ক্যাথোডের দিকে যাবে, কেননা ক্যাথোড হচ্ছে আমাদের এখন ইলেকট্রনের একটা আধার বা নেগেটিভ চার্জ যুক্ত। তাই আমরা এটার ডিরেকশনকে এভাবে দেখতে পারি, আমাদের গ্যাসটা ভিতরে ভেঙে গেল, হাইড্রোজেন আয়ন যাবে হচ্ছে ক্যাথোডের দিকে, আর ভেতরে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো এখন যাবে অ্যানোডের দিকে।
তো এই যে ইলেকট্রনটা আসলে যাচ্ছে আমাদের ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, এটা কিন্তু একদম শুরুতে ছিল না। তার মানে শুরুতে আইডিয়াটা ছিল অন্যরকম। শুরুতে যেটা চিন্তা করা হতো সেটা হচ্ছে আমাদের ক্যাথোড থেকে অ্যানোডের দিকে লাইট স্পিডে বা আলোর গতিতে কোনো একটা লাইট চলে যাচ্ছে। তার মানে একদম শুরুতে আমাদের এই ক্যাথোড রশ্মিটাকে একটা আলো বা লাইট হিসেবে বলা হতো। বাট পরবর্তীতে আস্তে আস্তে এটাকে মানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়, আরও ফাইনালি যে ডিসিশনটা নেওয়া হয় সেটা হচ্ছে এটা কখনোই আলো না, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনের প্রবাহ। তার মানে আমি বলতে পারি ইলেকট্রনটা যে প্রবাহ হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, এটারই পরবর্তীতে নাম হয়ে যায় ক্যাথোড রে। এবং একদম শুরুতে এটার নাম কিন্তু ক্যাথোড রে ছিল না, এটার নাম ছিল নর্মালি লাইট, কিন্তু পরবর্তীতে এখানে ইলেকট্রনের বৈশিষ্ট্যটা দেখতে পেয়ে এটার নাম দেওয়া হয় ক্যাথোড রে। তার মানে ক্যাথোড রেটা সবসময় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ফ্লো হয়। তারপর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা জানো কোনো একটা শক্তি বা এনার্জির যদি কথা বলি, আমি নর্মালি এটাকে ই দিয়ে প্রকাশ করি, এনার্জি বা শক্তি। কোনো একটা চার্জের জন্য তার শক্তি বা এনার্জি হচ্ছে সে কতটুকু কাজ করে তার পরিমাণ। তার মানে এনার্জি বা শক্তি হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য চার্জ। এবং এই ওয়ার্ক বা ডাব্লিউ বা কাজ, এটার কথা যদি বলি তাহলে চার্জের ক্ষেত্রে বা আধানের ক্ষেত্রে এই কাজের একটা সূত্র আছে, সেটা হচ্ছে চার্জের যে মান সেটা ইনটু হচ্ছে আমাদের যে পটেনশিয়ালটা কাজ করে ভি সেটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পটেনশিয়াল ছিল কত, 10⁴ ভোল্ট, এটা ছিল আমাদের পটেনশিয়াল। তার মানে তুমি যদি এই এনার্জি বা কোনো একটা চার্জের কাজটাকে বের করতে চাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ সেটা আসলে চার্জের সমানুপাতিক এবং পটেনশিয়াল বা বিভব এর সমানুপাতিক। তাই আমরা যদি এই ভি এর মানটা কখনো অনেক বেশি পরিমাণে বাড়িয়ে ফেলি, তখন আমরা দেখতে পারবো আমাদের যেই চার্জটা ফ্লো হচ্ছে, দ্যাট মিনস ক্যাথোড রে বা ইলেকট্রনটা যে ফ্লো হচ্ছে তার কাজের পরিমাণটা কিন্তু বাড়বে, একই সাথে তার শক্তিটা বা এনার্জিটাও বাড়বে। তার মানে যখন তুমি এখানে তোমার ভোল্টেজটা 10⁴ ভোল্টের চেয়েও আরও বেশি পরিমাণ দিবে, তখন কিন্তু খুব দ্রুত, আগের চেয়েও দ্রুত ক্যাথোড রেটা মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে। এবং এই ক্ষেত্রে সে কিন্তু আরও বেশি পরিমাণ গ্যাসকে আয়নিত করবে বা আয়নাইজড করবে, তার ফলে আরও বেশি পরিমাণ এরকম গ্যাসের ভাঙন তৈরি হবে। এখন এখানে কথা হচ্ছে কেন ইলেকট্রনগুলো বের হয়। তো আমরা তো দেখতেই পাচ্ছি যে ইলেকট্রন বের হওয়ার মেইন রিজনটাই হচ্ছে আমাদের এই ব্যাটারির দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। তার মানে তুমি যত পরিমাণ বিভব পার্থক্য তৈরি করবে এই দুটো তড়িৎদ্বারের মধ্যে, সেই দুটো তড়িৎদ্বার তত বেশি পরিমাণ আয়নিত হওয়ার চেষ্টা করবে এবং তারা আমাদের যে গ্যাসটা আছে সেই গ্যাসটাকেও আয়নিত করবে। এরপরে যেটা তোমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে, তোমরা একটা ছবি দেখতে পারো, এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে বাস্তব ক্যাথোড রে টিউব দেখানো হয়েছে প্রথমটা। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা প্রান্তে আমাদের এখানে ক্যাথোড যুক্ত, আরেকটা প্রান্ত হচ্ছে আমাদের এখানে অ্যানোড যুক্ত, এবং আমরা এই দুটো প্রান্তের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট বিভব পার্থক্য দিয়েছি। দেওয়ার পর আমি যদি এটাকে অন্ধকারে দেখি, খেয়াল করে দেখো, অন্ধকারে দেখলে তুমি দেখতে পাবা যেটা আমাদের অ্যানোড টার্মিনাল ছিল, আমি একটু ভিন্ন কালারে লিখি, তো যেটা আমাদের অ্যানোড টার্মিনাল ছিল আর এটা ছিল আমাদের ক্যাথোড টার্মিনাল। তো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা নির্দিষ্ট লাইট ফ্লো হচ্ছে এবং এটাকে প্রথম দিকে লাইট বা আলো বলা হতো, পরবর্তীতে এটার নাম হয়েছে কি ক্যাথোড রে। এবং এটাও প্রমাণ হয়েছে এটা আসলে কোনো লাইট না, এটা হচ্ছে একটা পার্টিকেল, যে পার্টিকেলটার পরবর্তী নামকরণ করা হয়েছে ইলেকট্রন নামে। এবং এখানে যে অ্যানোডটা বসে আছে খেয়াল করো, এই অ্যানোডের গায়ের মধ্যেও কিন্তু ছোট ছোট কিছু ছিদ্র থাকে। কেন ছিদ্র থাকে? যাতে আমাদের এই ক্যাথোড রেটা অ্যানোডের মধ্যে আসার পর অ্যানোডটাকে পার করে পেছনে যেন চলে যেতে পারে। এবং পেছনে তোমরা যে পর্দাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গ্রিন লাইট দেখতে পাচ্ছ বা সবুজ আলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু এমনি এমনি আসে না। এটা প্রথম যিনি তৈরি করেন তার নাম ছিল হচ্ছে জুলিয়াস প্ল্যাকার। তো জুলিয়াস প্ল্যাকার তিনি প্রথম অবজার্ভ করেন যে একই ধরনের এক্সপেরিমেন্ট যদি তিনি করেন এবং সেক্ষেত্রে তিনি যদি দেয়ালের মধ্যে একটা নির্দিষ্ট কেমিক্যাল রাখেন, কেমিক্যাল মানে হচ্ছে জিঙ্ক সালফেটকে যদি রাখেন, তখন কিন্তু এই ধরনের আলো তৈরি হয়। কিন্তু এই ধরনের ক্যাথোড রেগুলোকে যখন আমরা নর্মালি অবজার্ভ করি তখন কিন্তু এই কাচের নলের ভিতরে তাদেরকে দেখা যায় না। খেয়াল করে দেখো, এই জায়গাটাতে কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না এখান দিয়ে যে কোনো কিছু ফ্লো হচ্ছে। বাট যখনই তিনি কি করেছেন, যে জুলিয়াস প্ল্যাকার, তিনি কি করেছেন যে অ্যানোডের পেছনে যে দেয়ালটা আছে, আমি যদি তোমাকে ছবির থেকে দেখাই, খেয়াল করো, অ্যানোডের পেছনে হচ্ছে এই এতটুকু দেয়াল, আমি একটু ব্লু কালারে মার্ক করে দিয়েছি।
এইটুকু দেওয়ালে তিনি জিঙ্ক সালফাইড নামক একটা নির্দিষ্ট কেমিক্যাল রাখেন এবং এই জিঙ্ক সালফাইডটা করে কি যে যদি তার উপর কোনো রশ্মি এসে পড়ে বা রে এসে পড়ে তখন সেটা জ্বলজ্বল করে। তো অন্ধকারেও কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের এই ক্যাথোড রের একটা প্রান্তে জিঙ্ক সালফেট লাগানোতে সে জায়গাটা সবুজ আলোতে জ্বলজ্বল করছে। তার মানে এটা আমাদের একটা নির্দিষ্ট রে বা রশ্মির ফ্লোকে নির্ধারণ করে যে সে আসলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। আর একই সাথে আমি আরেকটা জিনিস বলেছিলাম যে অ্যানোডের মধ্যেও কিন্তু জায়গায় জায়গায় ছিদ্র থাকে, তো সেই ক্ষেত্রে ওই ছিদ্র পার হয়েও কিন্তু আমাদের এই ধরনের লাইটটা তৈরি হয়। এখানে আরেকটা দারুণ বিষয় কাজ করে, সেটা হচ্ছে তো তোমরা তো অলরেডি দেখতে পাচ্ছ যে ক্যাথোড থেকে আমাদের ক্যাথোড রেটা ছড়াচ্ছে, তাই না? এবং এই ছড়ানোটা আসলে ছড়িয়ে যাওয়া, দ্যাট মিন্স এটা কিন্তু কখনোই এমনভাবে আসে না, মানে একীভূত হয় না আর কি। অর্থাৎ আমি যদি এখানে একটু এঁকে দেখাই তোমাদেরকে, এভাবে কখনোই ক্যাথোড রে থেকে ক্যাথোড রশ্মিটা মানে ক্যাথোড থেকে ক্যাথোড রশ্মিটা ছড়ায় না, সে দুইটাভাবে ছড়ায়। একটা হচ্ছে সে একদম ক্যাথোডের যেই তড়িৎদ্বারটা আছে সেখান থেকে লম্বভাবে ছড়াতে পারে, অথবা সে এই জায়গাটা থেকে একদমই ছড়িয়ে যেতে পারে। এবং এই ছড়িয়ে যাওয়াটাও কিন্তু মাঝে মাঝে কাজ করে। দ্যাট মিন্স এই ছড়িয়ে গেলে তখন হয় কি, আমাদের দেয়ালের যে অন্য অন্য জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে সে চলে যায়। আমি যদি তোমাদেরকে এই ব্ল্যাক কালারের ছবিটা দেখাই বা অন্ধকার ছবিটা দেখাই, তাহলে দেখতে পাচ্ছ আমাদের দেয়ালের এই পাশটাও কিন্তু গ্রিন কালার, আবার এই পাশটাও কিন্তু গ্রিন কালার। তার মানে ক্যাথোড রেটা কিন্তু আসলে ছড়িয়ে তারপরে এই জায়গাগুলোতে চলে গেছে, এবং সে কিন্তু আবার লম্বভাবে বা পারপেন্ডিকুলার কিন্তু ফ্লো হয়েছে, যার জন্য আমরা পেছনের দেয়ালে সবুজ আলোটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কখনোই মনে করব না যে ক্যাথোড রেটা আসলে এমনভাবে আসছে যে সে সংকুচিত হয়ে যাচ্ছে বা সে একদম নিজেকে গুটিয়ে ফেলেছে, এটা কখনোই আমরা মনে করব না। আমরা অল টাইম মনে করে নেব ক্যাথোড রে, মনে করা না, আসলে এটা আসলে বাস্তব ঘটনা। ক্যাথোড রে সবসময় দুইভাবে বের হয়, একটা হচ্ছে লম্বভাবে, আরেকটা হচ্ছে সে ছড়িয়ে যায়। তারপর আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ ক্যাথোড রে হিসেবে একটা নির্দিষ্ট আলো বের হচ্ছে, এটা কিন্তু আলো না, তাই না? আমি এটা অলরেডি বলেছি, এটা হচ্ছে একটা পার্টিকেল, বা আমি যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে কণা। আর ইলেকট্রনও কিন্তু ওয়ান কাইন্ড অফ কণা। তার মানে আমরা যতই দেখি না কেন এখানে আলো বের হয়ে যাচ্ছে, আসলে ব্যাপারটা তা না। এখানে আলো না বের হয়ে আমাদের ক্যাথোড রে বের হয়, এবং এই ক্যাথোড রেটা আসলে ওয়ান কাইন্ড অফ কণা হিসেবে কাজ করে, যেটাকে পরবর্তীতে ইলেকট্রন হিসেবে নাম দেওয়া হয়েছে। এবং এই যে আলো বের হওয়া বা কণা বের হওয়া, এটা কিন্তু কখনোই গ্যাসের উপর নির্ভর করে না। ব্যাপারটা কীরকম, তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে হাইড্রোজেন গ্যাস দিয়েছি আমি। এখন হাইড্রোজেন গ্যাসটা যখন আয়নিত হয় এরকম হাই পটেনশিয়ালের জন্য বা উচ্চ বিভবের জন্য, তখন সে কিন্তু দুটো জিনিস তৈরি করেছে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, আরেকটা হচ্ছে ইলেকট্রন। এবং এই ইলেকট্রনের ফ্লো যেটা, সেই ফ্লোয়ের জন্যই কিন্তু আমরা ক্যাথোড রেটাকে পেয়েছি, তাই না? তার মানে আমি যদি অন্য একটা গ্যাস নিতাম, দ্যাট মিনস অক্সিজেন, সেটাও কিন্তু একটা সময় ভাঙতো, ভেঙে গিয়ে ইলেকট্রন তৈরি করতো, এবং ওই ইলেকট্রনটাকেও কিন্তু আমি বলতাম কি ক্যাথোড রে হিসেবে। তার মানে আমরা যে কোনো গ্যাস নিই না কেন, আমাদের ক্যাথোড রেটা ফিক্সড থাকবে, এবং সেটা হবে আসলে ইলেকট্রনের ফ্লো। কিন্তু আমি যদি অ্যানোডের কথা বলি, মানে আমি যদি বলি ক্যাথোডের দিকে আমাদের যেই ক্যাটায়নটা ফ্লো হচ্ছে, ক্যাটায়ন বলতে আমি এখানে পজিটিভ চার্জকে বোঝাচ্ছি, কেননা তোমরা জানো ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ চার্জ, আর অ্যানয়ন মানে হচ্ছে কি নেগেটিভ চার্জ। তো এই যে ক্যাটায়নটা দেখতে পাচ্ছি 2s+, এটা কিন্তু চেঞ্জ হতে পারে গ্যাস চেঞ্জের সাথে সাথে। তাহলে এটা ফিক্সড রাখবে সবসময়। ক্যাথোড রের প্রকৃতি বা বলা যায় ক্যাথোড রের যেই ধর্ম, সেটা কখনোই চেঞ্জ হয় না আমি যদি গ্যাসটাকে চেঞ্জ করি। কেবলমাত্র ক্যাটায়নগুলো চেঞ্জ হয়, কখনো হাইড্রোজেন হতে পারে অক্সিজেনের জন্য, কখনো অক্সিজেন ক্যাটায়ন হতে পারে, তারপর নাইট্রোজেনের জন্য কখনো নাইট্রোজেন ক্যাটায়ন হতে পারে। তো এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। এবার তোমাদেরকে গ্যাসের চাপের কথা বলি। দ্যাট মিন্স আমরা যে গ্যাসটাকে ভেতরে রাখবো, অবশ্যই গ্যাসটাকে কিন্তু একটা নির্দিষ্ট প্রেশার বা চাপে রাখতে হবে, এবং এই চাপের মানটা আসলে অনেক কম। দ্যাট মিন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভেতরে যে গ্যাসটা থাকবে, এই গ্যাসের চাপটা হচ্ছে মোটামুটি কত হয়, এটা 10⁻³ মিলিমিটার পারদ চাপ হয়। তার মানে তুমি দেখতে পাচ্ছ 10⁻³ মিলিমিটার মানে হচ্ছে কি অনেক অনেক কম চাপে রাখা হয়। কেননা তুমি যদি ভেতরে বেশি পরিমাণ প্রেশার ক্রিয়েট করো গ্যাসের মধ্যে, তাহলে ওই গ্যাসটা কিন্তু সহজে আয়নিত হতে পারবে না। গ্যাসের আয়নিত মানে হচ্ছে কি গ্যাসটা ভেঙে যাওয়া। এই যে আমরা এখানে দেখেছি হাইড্রোজেনটা ভেঙে আমাদের হাইড্রোজেন প্লাস আয়ন এবং ইলেকট্রন তৈরি করেছে। এটা কেন হয়েছে? 10⁻⁴ ভোল্টের জন্য হয়েছে। তার মানে তুমি যদি ভেতরে বেশি পরিমাণ চাপ রাখো গ্যাসে, সেই বেশি পরিমাণ চাপের ফলে ওই গ্যাসটা ভেঙে যেতে পারবে না আমাদের এই বিভব পার্থক্যের জন্য। তা আমাদের কি করতে হবে? গ্যাসের চাপটা একদমই নগণ্য রাখতে হবে।
এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের ক্যাথোড রেটা একটা ইলেকট্রন হিসেবে কাজ করে, তার মানে আমি বলতে পারি এই ইলেকট্রনের উপর কিন্তু ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্ট তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র, আর ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তার মানে তুমি যদি কখনো এই ক্যাথোড রের সামনে কোনো একটা চুম্বককে আনো বা কোনো একটা তড়িৎ ক্ষেত্রকে যদি আনো, তাহলে এই ক্যাথোড রেটা উল্টাপাল্টা আচরণ করতে পারে, তার দিক চেঞ্জ হতে পারে, যেহেতু তার মধ্যে টোটালটাই হচ্ছে কি ইলেকট্রন। তাই একটা জিনিস মনে রাখতে হবে, যদিও নামটা ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি, বাট এটা অ্যাকচুয়ালি কোনো রশ্মি না, এটা হচ্ছে আসলে একটা বহমান ইলেকট্রন। বহমান মানে হচ্ছে একটা কি বলবো, মুভিং ইলেকট্রন, মানে যে ইলেকট্রনটা মুভ করছে বা যে ইলেকট্রনটা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, যদি আমি টিউবের ভিতরে ভিন্ন ভিন্ন গ্যাস নিই তাহলে কি হবে। তো সেটার ক্ষেত্রে আমরা পরবর্তী স্লাইডটা একটু দেখে ফেলি। ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য আমরা ক্যাথোড রের এক্সপেরিমেন্ট করতে পারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে হাই ভোল্টেজ জেনারেটরের সাথে আমরা এখানে ক্যাথোড আর অ্যানোড দুটো তড়িৎদ্বারকে যুক্ত করেছি। আর ভেতরে যেই গ্যাসটা আছে সেটা হচ্ছে খুবই লো প্রেশারে আছে, যেটা আমি অলরেডি বলেছি। আর এখানে একটা ভ্যাকুয়াম পাম্প আছে, তুমি চাইলে এটা দিয়ে ভেতরের গ্যাসটা বের করে অন্য কোনো গ্যাস নিতে পারো। তো আমি যদি ভিন্ন ভিন্ন গ্যাস নিয়ে কাজ করি, তাহলে আমি অলরেডি বলেছিলাম আমাদের ক্যাথোড রের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কেননা যে কোনো একটা গ্যাস ভাঙো না কেন, ক্যাথোড রের মধ্যে ইলেকট্রনটা আগের মতোই থাকবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাবো যে আমি যদি হাইড্রোজেন নিয়ে কাজ করি, আমি এখানে একটা লিস্ট বানাতে পারি চাইলে। আমাদের প্রথম লিস্টের মানে হচ্ছে গ্যাস, তারপর হচ্ছে ক্যাথোড রে মানে হচ্ছে যেই রেটা আমরা পাবো, এবং তারপরে আমি আরেকটা নাম দিলাম অ্যানোড রে। অ্যানোড রেটাকে তোমরা ক্যাটায়ন হিসেবে ধরতে পারো, আর ক্যাটায়নগুলোকে সত্যিকার অর্থে অ্যানোড রে বলা হয়, যেটা আমরা পরবর্তীতে জানবো। এখন আমরা জাস্ট ক্যাথোড রে সম্পর্কে জানি। এখন তুমি যদি গ্যাস হিসেবে ইউজ করো হাইড্রোজেন, তাহলে ক্যাথোড রে অবশ্যই তুমি পাবে হচ্ছে ইলেকট্রনকে, আর অ্যানোড রে হিসেবে তুমি পাবে হাইড্রোজেন প্লাস এই ক্যাটায়নটাকে। তারপরে তুমি যদি নাইট্রোজেনটাকে ইউজ করো গ্যাস হিসেবে, ক্যাথোড রে হিসেবে ইলেকট্রনটা আগের মতোই থাকবে, বাট অ্যানোড হিসেবে তখন নাইট্রোজেন প্লাস তৈরি হবে, কোনো নাইট্রোজেন মাইনাস কিন্তু তৈরি হবে না। তুমি যদি অক্সিজেনকে নাও গ্যাস হিসেবে, এই ক্যাথোড রের ভিতরে মানে ক্যাথোড টিউবের ভিতরে ইলেকট্রনকে পাবে ক্যাথোড রে হিসেবে, বাট অক্সিজেন প্লাসকে তুমি পাবে অ্যানোড রে হিসেবে। তার মানে তোমার এখানে যেই ক্যাটায়নটা পাবে সেটা কিন্তু অক্সিজেন প্লাস হবে, অক্সিজেন 2 মাইনাস এরকম কিছু কিন্তু হবে না। ভালো করে এটা মনে রাখতে হবে। ফাইনালি তুমি যদি হিলিয়ামকে নাও, হিলিয়াম কি একটা নিষ্ক্রিয় গ্যাস, তাই না, নোবেল গ্যাস। তো এই নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস যেটাই বলি না কেন, সেটাও কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিবে, কারণ এই ব্যাটারি ভোল্টেজটা অনেক বেশি, প্রায় 10⁴ ভোল্ট। তো এত বেশি পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্সটা টোটালি আমাদের গ্যাসটাকে ডিসচার্জ করে দেয় বা বলা যায় আয়নিত করে দেয়। তো সেক্ষেত্রে হিলিয়ামটাও ভেঙে আমাদের এখানে ইলেকট্রন তৈরি হবে, এবং হিলিয়াম যেই ক্যাটায়নটা ছিল সেটা কিন্তু তৈরি হবে। এবং এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি যদি ক্লোরিন নিয়েও কাজ করো, ধরো ক্লোরিন 2 হিসেবে কাজ করে, তো সেক্ষেত্রেও কিন্তু তুমি ইলেকট্রনকে পাবে, কিন্তু এখন তুমি ক্লোরিন 2 মাইনাস এই চার্জটাকে পাবে। তার মানে আমরা বলতে পারি এখানে যেই ক্যাটায়নটা সেটা কিন্তু সবসময় প্লাস হিসেবে থাকে। তার মানে এটা আসলে ক্লোরিন 2 মাইনাস হবে না, এটা আসলে প্লাস হিসেবে থাকবে। তার মানে চাপে পড়লে ক্লোরিনও কিন্তু প্লাস হতে বাধ্য, অক্সিজেনও কিন্তু প্লাস হতে বাধ্য। তো ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য কিন্তু তোমাকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে দেখাই, দারুণ বিষয় আছে, সেটা হচ্ছে যদি তুমি কখনো তোমার এই জায়গাটাতে, ধরো যাক আমি যে কোনো একটা জায়গা সিলেক্ট করলাম, ধরো যাক এই জায়গাটা, এখানে আমি একটা তড়িৎ ক্ষেত্র যুক্ত করলাম, ধরো পজিটিভ চার্জ যুক্ত। এখন তুমি তো দেখতে পাচ্ছ যে তোমার ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিন্তু ক্যাথোড রেটা ফ্লো হচ্ছে, তাই না। এবং ক্যাথোড রেট ফ্লো হওয়া মানে হচ্ছে কি, ওয়ান কাইন্ড অফ ইলেকট্রন ফ্লো হচ্ছে। এখন তুমি যদি গ্যাস পাত্রের কোনো একটা জায়গায় বাইরে থেকে, আমি জাস্ট এই জায়গাটা দেখিয়েছি সবুজ কালারের বোঝানোর জন্য, তুমি জাস্ট এই জায়গাটাতে কী করলে, বাইরে থেকে একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করলে, তখন কি হবে, তখন কিন্তু ইলেকট্রন আর তেমন ক্যাথোড মানে অ্যানোডের দিকে যাবে না, এবং তোমার তড়িৎ ক্ষেত্রটা যদি অনেক শক্তিশালী হয়, তখন ইলেকট্রন বা ক্যাথোড রেটা জাস্ট ঘুরে এই জায়গাটাতে চলে যাবে। এবং এটা কেন গেল, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, আর তুমি অ্যাপ্লাই করেছো পজিটিভ আধান বা চার্জযুক্ত একটা তড়িৎ ক্ষেত্র, এবং এই যে এখানে একটা নির্দিষ্ট পথ জুড়ে তারা যাচ্ছে, এই পথেরও কিন্তু একটা নির্দিষ্ট কি বলবো যে ইকুয়েশন আছে, এবং এটা মোটামুটি পরাবৃত্তের পথ হিসেবে কাজ করে। তার মানে এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় যে গেল, এই পথটাকে বলা হয় পরাবৃত্তের পথ। তার মানে তুমি কোনো একটা
ক্যাথোড রের মধ্যে যে কোনো একটা অঞ্চলে যদি এরকম একটু দূরবর্তী অঞ্চলে যদি পজিটিভ চার্জ অ্যাপ্লাই করো, তাহলে ইলেকট্রন বা ক্যাথোড রে যে পথে যাবে সে পথটা হবে একটা পরাবৃত্ত বা প্যারাবোলার পথ। এটা তো গেল আমাদের তড়িৎ ক্ষেত্রের জন্য। যদি আমি এখানে তড়িৎ ক্ষেত্র না রেখে একটা ম্যাগনেটিক ফিল্ড রাখতাম, দ্যাট মিনস আমি এম নাম দিলাম, তখনও কিন্তু আমাদের এখানে একটা প্যারাবোলা বা পরাবৃত্তের মতো পথ তৈরি করতো আমাদের এই ক্যাথোড রেটা। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের এই ক্যাথোড রেকে কিন্তু কখনোই খালি চোখে দেখা যায় না, তার মানে এটা হচ্ছে আমাদের ইনভিজিবল। আমরা কেবলমাত্র যখন এই অ্যানোডের ঠিক পেছনটাতে, আমি যদি আরেকবার দেখে তোমাদেরকে, পেছনের এই সাইডটাতে জিঙ্ক সালফাইড নামক এই রাসায়নিক পদার্থটাকে যুক্ত করি বা প্রলেপ দিয়ে রাখি, কেবল ওই সময়টাতে জিঙ্ক সালফাইডের সাথে ক্যাথোড রে কাজ করে বা রিয়াকশন করে, তখন সেটা একটা গ্রিন কালারের আলো তৈরি করে। এমনিতে আমরা কখনোই ক্যাথোড রেকে কিন্তু খালি চোখে দেখতে পারি না। তারপর যেটা আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে আমরা কিছু এক্সপেরিমেন্ট দেখি, তোমাদেরকে একদম বাস্তবমুখী উদাহরণ দেখাই। খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু একটা ক্যাথোড রে দেখা যাচ্ছে, যে ক্যাথোড রেটা খুব সুন্দরভাবে কাজ করছে। এবং প্রথম ছবিটার দিকে যদি তুমি তাকাও, তাহলে দেখবে আমাদের এই প্রথম ছবিতে টোটাল কাচের যেই বোতলটা দেওয়া, নট বোতল, এটা হচ্ছে একটা নল বা পাইপ বা টিউব, এই টিউবের সব জায়গাটাতে জিঙ্ক সালফাইডকে যুক্ত করা হয়েছে বা জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে আমাদের জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া। সেজন্য যখন ক্যাথোড রেটা আমাদের বের হচ্ছে ক্যাথোড টার্মিনাল থেকে, তখন সেটা গ্রিন লাইট তৈরি করেছে। আর এই লোকটা কি করেছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট চুম্বক নিয়ে এসেছে সামনে, এবং যখন চুম্বকটাকে ক্যাথোড রের সামনে রাখলো, তখন ক্যাথোড রে কিন্তু তার জাস্ট দিকটা পরিবর্তন করলো। এবং খেয়াল করে দেখো তার দিকটা কীভাবে পরিবর্তন হচ্ছে। তার দিকটা কিন্তু অনেকটা, আমি যদি আরেকবার আঁকি, খেয়াল করো, প্রথমে সে সোজা ছিল, যখন এই মানুষটা চুম্বক নিয়ে আসলো, তখন তার দিকটা অনেকটা এভাবে পরিবর্তন হয়ে গেল। এবং এই পরিবর্তনের যে পথ, সেটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের পথ। এবং তোমরা পরাবৃত্ত নিয়ে অলরেডি কিন্তু অনেক কিছু জানো। তারপরে আমরা দেখতে পাচ্ছ এখানে আরও একটা জিনিস দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6। তো এটা হচ্ছে আমাদের ক্যাথোড রে টিউব, এবং এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জিঙ্ক সালফাইডটাকে এখানে রেখেছি, যার ফলে আমাদের কিছু নির্দিষ্ট পরিমাণ, মানে এখানে নিয়ন্ত্রিত করা হয়েছে আসলে ক্যাথোড রেটাকে, যে সে কখন 1 হবে, 2 হবে, 3 হবে। তার মানে তাকে এখানে ছড়িয়ে দেওয়া হয়নি, তাকে নির্দিষ্ট একটা ফরম্যাটে রেখে বিভিন্ন নাম্বার বা সংখ্যাকে তৈরি করা হয়েছে। তারপরে যেটা তোমাদের জন্য আছে, সেটা হচ্ছে আমরা এখানে সবচেয়ে বিখ্যাত জিনিসটা দেখব, আমাদের টেলিভিশন। আমাদের ছোটোবেলার যে টেলিভিশনগুলো ছিল, হয়তো তোমাদের জেনারেশন নাও পেতে পারো, বাট আমাদের জেনারেশন একটা নির্দিষ্ট ধরনের টেলিভিশন দেখতো, যেটা হচ্ছে সাদা কালো টেলিভিশন। এবং এই সাদা কালো টেলিভিশনে বেসিক্যালি যে টিউবটা ইউজ করা হতো, সেটা হচ্ছে ক্যাথোড রে টিউব। তো এই যে টেলিভিশনগুলো আমরা দেখতে পাচ্ছি, সাদা কালো টেলিভিশন, তার পেছনের কাহিনীটা হচ্ছে অনেকটা এরকম, যে সেখানে কি করা হয়, ক্যাথোড রের মাধ্যমে আমরা টেলিভিশনের যেই পর্দাটা আছে তার পেছনে নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রনকে ছুঁড়ে মারি। ওই ইলেকট্রনগুলো বিভিন্ন ধরনের কালার তৈরি করে, সাদা আর কালো, এবং তার মাধ্যমে আমরা দেখতে পারি যে ছবিটা কেমন আসছে। তো এই ধরনের স্ক্রিনের কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে, এদেরকে বলা হয় সিআরটি স্ক্রিন, অর্থাৎ ক্যাথোড রে টিউব স্ক্রিন। তো তোমরা দেখতে পারো এটা। এরপরে যেটা দেখব, সেটা হচ্ছে আমাদের ক্যাথোড রের কিছু বৈশিষ্ট্য আছে বা ক্যাথোড রশ্মির কিছু বৈশিষ্ট্য আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাথোড রের আগের মতোই অবস্থা তোমরা এখানে দেখতে পাও। এবং এখানে আমরা করেছি কি, দেখো, অ্যানোডটাকে কিন্তু চেঞ্জ করে ফেলেছি। আগে অ্যানোডটা এরকম লম্বা দাঁড়িয়েছিল, বাট এখন আমরা করেছি কি, অ্যানোডটাকে চেঞ্জ করে শুইয়ে দিয়েছি। বাট এতে করে ক্যাথোড রের কোনো পরিবর্তন কি হয়েছে? কোনো পরিবর্তন কিন্তু হয়নি। তার মানে ক্যাথোড রের যে ডিরেকশনটা বা দিকটা, সেটা যা আছে তাই আছে, মানে আগের মতোই সরলরেখা বরাবর আছে। বা বলা যায় ক্যাথোড প্রান্ত থেকে একদম 90 ডিগ্রি বরাবর সে কিন্তু যাত্রা তৈরি করেছে। তার মানে এটা খেয়াল রাখতে হবে, একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, আমি যদি অ্যানোডের পজিশন চেঞ্জ করি, পজিশন মানে হচ্ছে অবস্থানটাও যদি চেঞ্জ করি, তারপরও সেটা কোনো পরিমাণ ইফেক্ট ফেলবে না আমাদের ক্যাথোড রের জন্য। ক্যাথোড রে সবসময় আমাদের ক্যাথোড টার্মিনাল থেকে 90 ডিগ্রি বরাবর বের হবে বা লম্ব বরাবর বের হবে। তাহলে আমরা ধাপে ধাপে এই বৈশিষ্ট্যগুলো একটু দেখি। প্রথম যেই বৈশিষ্ট্যটা আছে, সেটা হচ্ছে ক্যাথোড থেকে শুরু হয় এবং অ্যানোডে গিয়ে শেষ হয় আমাদের ক্যাথোড রে, যেটা তোমরা অলরেডি জানো। তারপর আছে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, যেটা আমরা অলরেডি দেখেছি। এবং এক্ষেত্রে যে পাথ বা পথ ব্যবহার করে ক্যাথোড রশ্মি, সেটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের পথ।
তারপর হচ্ছে এটাকে চোখে দেখা যায় না, এটাও বলেছিলাম। দ্যাট মিনস আমরা যখন জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়ে থাকি আমাদের অ্যানোডের পেছনের দিকটাতে, তখন কেবলমাত্র গ্রিন কালারের আলোটা দেখা যায়। তারপর হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, তার মানে এটা আসলে ইলেকট্রন হিসেবে কাজ করে। তারপরে ইলেকট্রোড ও গ্যাসের ধর্মের উপর অনির্ভরশীল, মানে ইন্ডিপেন্ডেন্ট। এর মানে হচ্ছে কি, মানে হচ্ছে তুমি ক্যাথোডের যে ইলেকট্রোডটা আছে, মানে ক্যাথোডটা যে আছে অথবা অ্যানোডটা যে আছে, এরা তো আসলে তড়িৎদ্বার, তাই না? এবং এদের ম্যাটেরিয়ালগুলো কিন্তু সবসময় একই নাও হতে পারে। তুমি হয়তো প্লাটিনাম দিয়ে ইলেকট্রোডটাকে বানাতে পারো, তারপর তুমি হয়তো নিকেল দিয়ে ইলেকট্রোডটাকে বানাতে পারো, যদিও নিকেল দিয়ে এখন বানানো হয় না ওইভাবে। আর তুমি চাইলে মানে প্লাটিনাম দিয়ে হচ্ছে বেশি পরিমাণ বানানো হয়, তুমি চাইলে কপার দিয়েও বানাতে পারো। যেটা দিয়েই বানাও না কেন, ইলেকট্রোডটা সবসময় ক্যাথোডে একই পরিমাণ বের হবে, একই রকম বের হবে, যদি তুমি হাই ভোল্টেজটা দাও 10⁴ ভোল্টের মতো। তার মানে এখানে ইলেকট্রোডের ধর্মের উপর নির্ভর করে না ক্যাথোডে কেমন হবে, কম হবে নাকি বেশি হবে। গ্যাসের ধর্মের উপর, যেটা আমি অলরেডি দেখিয়েছি তোমাদেরকে, তুমি হাইড্রোজেন নিয়েও কাজ করতে পারো, নাইট্রোজেন নিয়েও কাজ করতে পারো, অক্সিজেন নিয়েও কাজ করতে পারো। যে কোনো গ্যাসই তুমি টিউবের ভিতরে দিয়ে রাখো না কেন, তোমার এক্ষেত্রে ক্যাথোডে অল টাইম ইলেকট্রনের বৈশিষ্ট্য অনুসারে হবে, এবং ক্যাথোডের মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো, তাই এখানে এটার কোনো চেঞ্জ হবে না। তারপরে বৈশিষ্ট্যটা হচ্ছে কি, অ্যালুমিনিয়ামের শিট ভেদ করে। তার মানে তুমি যদি মাঝখানে এখানে কোনো একটা অ্যালুমিনিয়ামের শিট দিয়ে রাখো এল, তাহলে খুব সহজেই ক্যাথোড রেটা সেই অ্যালুমিনিয়ামের শিটটাকে ভেদ করে চলে যাবে। তারপর যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এটা আমরা অলরেডি দেখেছি যে ফটোগ্রাফিক প্লেটে সে প্রতিপ্রভা তৈরি করে, মানে আলো তৈরি করে। অর্থাৎ তুমি যদি জিঙ্ক সালফাইড এরকম একটা মানে পদার্থর সাথে এই ক্যাথোড রে রিয়াকশন করো, তাহলে সেখানে সে আলো তৈরি করবে। আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এক্স রে তৈরি করে। এটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা হচ্ছে কি, তুমি যদি কোনো একটা নির্দিষ্ট ধাতু বা মেটালকে নাও, ধরো তোমার এখানে ক্যাথোড রে ফ্লো হচ্ছে, এটা হচ্ছে তোমার ক্যাথোড রে, এবং তুমি এই ক্যাথোড রে ফ্লো হওয়ার সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে যদি কোনো একটা ম্যাটেরিয়ালকে নাও, এবং এই ম্যাটেরিয়ালটা হচ্ছে যে কোনো একটা ধাতু হতে পারে, মানে মেটাল হতে পারে, তখন হবে কি, এই মেটাল থেকে সে একটা নির্দিষ্ট রশ্মি তৈরি করবে, যাকে বলা হয় এক্স রে। তাহলে এক্স রে যে আমরা পরীক্ষা করি, এটা আসলে তৈরি করা হয় ক্যাথোড রের মাধ্যমে। তাই তুমি যদি কোনো একটা মেটালের সাথে ক্যাথোড রের সংঘর্ষ বাঁধিয়ে দাও, তখন যে জায়গাটাতে সংঘর্ষ বাঁধবে ওই জায়গাটা থেকে আমাদের বিভিন্ন ধরনের এক্সট্রা একটা রশ্মি নির্গত হবে, বা এক্সট্রা একটা রে নির্গত হবে, যার নাম হচ্ছে আমাদের এক্স রে। তাহলে এক্স রে তৈরি করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে আমাদের এই ক্যাথোড রেটা। তো এখানে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য লেখা হয়নি, যেহেতু জায়গা স্বল্পতা ছিল। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যদি তুমি কোনো একটা মেটালের মধ্যে, আগের মতোই আমি যদি বলি, এক্স রে যেহেতু তৈরি হয়েছে, এটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে কি, যখন তুমি এরকম কোনো একটা ক্যাথোড রে এরকম একটা মেটালের মধ্যে ফেলবে, তখন মেটালের ওই জায়গাটাকে সে আয়নিত করে দেবে। আয়নিত মানে কি, আমরা অলরেডি দেখেছি যে আয়ন তৈরি করা। অর্থাৎ আমাদের এই মেটালটা যদি ধরো আয়রন হয়, তাহলে এই ক্যাথোড রেটা কী করবে, আয়রনটাকে আয়নিত করে Ap2+ বানিয়ে দিতে পারে, অথবা Ap3+ বানিয়ে দিতে পারে। অথবা তোমার মেটালটা যদি ম্যাগনেশিয়ামের হয়, তাহলে ক্যাথোড রে যখন ওর গায়ে পড়বে, তখন এই ম্যাগনেশিয়ামটাকে সে ম্যাগনেশিয়াম 2+ বানিয়ে দিতে পারে। এই ঘটনাটাকে বলা হয় আয়নিত করা বা আয়োনাইজড করা। তাহলে ক্যাথোড রে একটা শক্তিশালী রে বা রশ্মি, যেটা খুব সহজেই কোনো একটা মেটালের উপর পড়ে তাকে আয়নিত করে দিতে পারে, এবং একই সাথে সে একটা নির্দিষ্ট রশ্মিও তৈরি করতে পারে, যাকে বলা হয় এক্স রে। এবং ফাইনালি আর একটা বিষয় হচ্ছে কি, আমাদের ক্যাথোড রের কিন্তু গতিশক্তি আছে বা কাইনেটিক এনার্জি আছে। এটার মেইন কারণটা হচ্ছে কি, যেহেতু ক্যাথোড রে হচ্ছে আসলে ফ্লোয়িং ইলেকট্রন, মানে মুভিং ইলেকট্রন বা বহমান ইলেকট্রন, প্রবাহমান ইলেকট্রন, যাই বলি না কেন, তার মানে অবশ্যই তার একটা গতিশক্তি থাকবে। এবং আমরা এক্ষেত্রে গতিশক্তির একটা ফর্মুলাও বের করতে পারি আমাদের ইচ্ছা মতো। সেটা হচ্ছে কি, ধরে নাও তোমার এখানে যে হাই ভোল্টেজটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ভি, এবং ভি হচ্ছে আমাদের ক্যাথোড আর অ্যানোডের মধ্যকার হাই ভোল্টেজের মান, মানে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের মান। এবং ইলেকট্রন যেটা আমাদের ফ্লো হচ্ছে ক্যাথোড রে হিসেবে, ওর চার্জটা তুমি ধরে নেওয়া হচ্ছে ই। তাহলে খেয়াল করে দেখো, গতিশক্তি যদি আমি বের করতে চাই, তাহলে আমরা কি করব, হাফ mv², এটাই তো বের করবো, তাই না? গতিশক্তির সূত্রই হচ্ছে এটা, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ওই ক্যাথোড রেটা কতটুকু গতিতে বা কতটুকু বেগে দৌড়াচ্ছে সেটার মান। এবং এই গতিশক্তিটা আসলে একটা নির্দিষ্ট জিনিসের সমান হয়, সেটা হচ্ছে কি, ইলেকট্রনের যে চার্জ ই এবং দুই প্রান্তের যে ভোল্টেজ ছিল হাই ভোল্টেজ,
এই ভি এর গুণফলের সমান। তার মানে এটা হচ্ছে আমাদের গতিসূত্রের একটা সূত্র, মানে গতিশক্তির একটা সূত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোড রের গতিশক্তি হচ্ছে ইলেকট্রনের চার্জ ইন্টু আমাদের ওই ক্যাথোড রের দুই প্রান্তে যেই পটেনশিয়াল বা বিভব পার্থক্য অ্যাপ্লাই করে হয়েছে তার গুণফলের সমান।